সময়টা ওই ২০০৫ থেকে ২০০৭ এর মধ্যে। ব্যাঙ্গালোরের এক ভাড়া বাড়িতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এই ৭ জন বন্ধু একসাথেই থাকতো। পাশে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এরাই। রিয়েল লাইফে সেই বন্ধুদের গ্রুপ এবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সব এক জায়গায় থাকবে। আর সেখানে কিছু হবে না এমনটা ঈশ্বরকে বললেও বিশ্বাস করবে না। তো এরা উঠতে থাকা তীর পিছনে নেওয়ার জন্য উইজা বোর্ড ব্যবহার করে ডেকে আনে এক আত্মা। তারপর যা হলো সেটা জানলে তোমরা হাসবে না কাঁদবে সেটা তোমাদের ব্যাপার। তো আজকে নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে মুভি, রোমাঞ্চে ভরপুর গল্প নিয়ে। হসপিটালে দেখা যায় ঢুডু চোখে জিবির জ্ঞান ফিরতে 1 সপ্তাহ ধরে সে ঘুমায় ছিল। জ্ঞান ফিরে ও মাথায় প্রথম প্রশ্ন, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। তো জিবি এখান থেকে বেরোতে চাইলে ডাক্তার জানায় এখন সে দূরে জিনিস দেখতে পাবে না, কিন্তু যেদিন ওই সামনের দেওয়ালে ঝুলানো ছবিটা ক্লিয়ারলি দেখতে পাবে সেদিন ওকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হবে। আর ওখানে সবাই তখন আসতে পারে। ডাক্তারের সাথে ডিউটিরত নার্স চলে যেতেই নতুন নার্স নেয় না। আসলে জিবি ওর থেকে চালাকি করে জেনে ফেলে যে দেওয়ালে ওটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন ডাক্তার চেকআপে আসলে জিবি বলে, ডাক্তারবাবু ওটা জাকির হোসেনের ছবি। ডাক্তার তো শুনে অবাক, এত তাড়াতাড়ি এই ঠিক হয়ে গেল কি করে? তখন ওই পিছনে দাঁড়িয়ে থাকা না সব চালাকি ফাঁস করে দিলে ডাক্তার পাশের দেয়ালে আরো একটা ছবি দেখিয়ে ওটা কার ছবি সেটা জানতে চায়। সবাইকে বলে দিয়ে যায় যে কেউ যেন একে এই ছবির ব্যাপারে না বলে। দিনের পর দিন যায়, অনুমানের পর অনুমান, কিন্তু ও কিছুতেই ছবি দেখতে পায় না। একদিন নায়না বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে বসে, তুমি বারবার বন্ধুদের সাথেই কেন দেখা করতে চাও বলো তো? কি এমন কথা যেটা না বললে পেটের ভাত হজম হচ্ছে না? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল, শোনো তাহলে, ব্যাঙ্গালোরের এক ছোট বাড়িতে 7 জন বন্ধু একসাথে থাকে। এ হচ্ছে সমমান চাকরি ছেড়ে বর্তমানে ওয়েস্টার্ন কোমোডের ব্যবসায় নেমেছে। আর এ হলো নীরব, বর্তমানে ইন্টারভিউ দিয়ে জয়েনিং লেটারের অপেক্ষায় আছে। বাড়িতে সবাই এর কথা শুনেই চলে। মুকেশের অবস্থাও নিরূপের মতো, কিন্তু পাক্কা শহর বিড়ি খৈনি থেকে কাশি সিরাপ সময় বুঝে সবই চলে। উট্টান পেট্রোল পাম্পে পার্ট টাইম জব করে। আর রিজেপ পানির স্বপ্ন ছিল বড় ডান্সার হওয়ার, কিন্তু এখন মাল খেয়ে মেশিনের আওয়াজে নাচে। রিবিন গ্রুপের একমাত্র চাঁদের টুকরো, যার কাছে চাকরি আর গার্লফ্রেন্ড দুটোই আছে, সাথে হাইজেনিক ও পুজো আর্চায় বিশ্বাসী। এক কেটে জামাই নাম্বার 1। আর রইল বাকি চাকরিজীবী, চাকরির চেষ্টা করতে গিয়ে দিনের শেষে হসপিটালে দেওয়ালে টাঙানো ছবি দেখে সময় কাটাচ্ছে। এদের অগোছালো জীবনকে একটু সোজা করার জন্য নীরব সবার জন্য দায়িত্ব দিয়ে রেখেছে। নীরব আর কুট্টান রান্না সামলাবে, সিজাব পান আর জিবি পরিষ্কার করবে, রিবিন মান্থলি রেশন আনতে যাবে, সুমন আর মুকেশ বাসন মাজবে। সেই মতো কাজ বুঝে সবাই নিজের দায়িত্ব পালন করতে শুরু করলো। কেউ বাড়ি পরিষ্কারের নামে সাবান জল ঢেলে মেঝেতে সাঁতার কাটে, কেউ দোকানে খৈনি কিনে বিল ছিঁড়ে ফেলে মাথায় টুপি পরানোর জন্য, আর কেউ চালায় বাথরুমে হাতের চর্চা। তো দ্রুত কাজ সেরে সবাই সন্ধ্যায় অনুপের বিয়েতে যাওয়ার জন্য ড্রেস পরে নিল, কিন্তু পকেটে নেই টাকা। তাতে কি হয়েছে, এরা সব থেকে বড় গিফট দেবে। এই যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে লোককে বড় গিফট দেখানোর জন্য কাচের ডিনার সেট দিয়ে থাকি, তেমনি এরা অনুপের বিয়েতে সোমানের ওয়েস্টার্ন কোমর সুন্দরভাবে প্যাকিং করে দেওয়ার পর ভাই রে ভাই সে কি নাচ। এরা প্রতি রাতে ছাদে ভলিবল খেলে, কিন্তু জিবির পছন্দের ক্যারাম কেউ না খেললে সে চলে যায় পাশের পাড়ায় এক বন্ধুর বাড়ি, যেখানে ডিজে বাবু উইজে বোর্ড দিয়ে আত্মা ডাকার চেষ্টা করছিল। এই ডিজে বাবুর এসবে নাকি অনেক জ্ঞান, কিন্তু আজ অব্দি সে আত্মা ডেকে আনতে পারে নাই। তখন ওই মন্দিরে পুজো শুরু হলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্ল্যান সেট করার সময় কোনো ঈশ্বরের নাম করলে আত্মা আসে না। জিবির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলে একদিন ডিজে বাবুর থেকে উইজে বোর্ডের ব্যাপারে জেনে দীপাবলির রাতে সব বন্ধুদের কনভিন্স করে উইজে বোর্ড খেলার জন্য। বোর্ডের মাঝে মোমবাতি জ্বেলে গ্লাস দিয়ে ঢেকে ওটার উপর আঙ্গুল রেখে ওর কথা মতো শুরু করে প্ল্যান সেট। আত্মা এলে গ্লাস জায়গা পরিবর্তন করবে। এই আশায় বেশ কিছুক্ষণ থাকার পর কিছু না হলে সবাই জিবিকে 2-4 অক্ষর শুনিয়ে বাজি ফাটাতে চলে যায়। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামলো না। মাথায় এলো দুষ্টু বুদ্ধি। ক্যারাম বোর্ডটা তো এমনি পড়ে আছে, ওটাকে পরিষ্কার করে পাউডার ছড়িয়ে সুন্দর করে তৈরি করলো উইজে বোর্ড। শুরু হলো আবার কনভিন্স করা। এদিকে নান্টু বাবুর মেয়েকে ঝাড়ি মারার কারণে বাড়িতে এসে শোকের থ্রেড দিয়ে গেল রিবিন। নান্টু বাবুকে সাপোর্ট করে বন্ধুদের 2 অক্ষর শুনিয়ে দেয়। তবে বাড়িতে ঢুকে জিবির কাণ্ড দেখে বলে, এইসব কার্টুনগিরি এখানে চলবে না। এগুলো দেখে জেলাস কি ভাববে। নীরব গালাগালির বদলা নেওয়ার জন্য বলে, হ্যাঁ রে জিবি, আত্মারা জেসাস থাকলে আসে না তাই না? তাহলে চল সব ভগবানকে ওই ঘরেই রেখে আসি। তাহলে রিবিন কিছু এক্সট্রা টাকা দিয়ে একটা পার্সোনাল রুমে থাকতো, তাই সবাই মিলে জেসাস, সাবা ও প্রয়োজনীয় রিবিনের রুমে রেখে আসে। এইবার ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো প্ল্যান সেট। প্রায় 30 মিনিট ধরে এইসব চলার পরেও কিছু না হলে সবাই বোর্ড ছেড়ে উঠতেই যাবে, তখন ওই জিবি আস্তে করে চাপ দিয়ে গ্লাসটা নাড়িয়ে দেয়। ব্যাস, এক ঝটকায় সবাই গেড়ে বসলো। নিরূপ অবাক, আর কুটানের মুখে পারলে একটা আস্ত রসগোল্লা ঢুকে যায়। জিবি আর চোখে সবার দিকে তাকিয়ে দেখে মজা নিয়ে বলে, আত্মা তোমার কি নাম? প্রশ্ন করে গ্লাসটা এগিয়ে দেয় অ্যালফাবেটের দিকে, কিন্তু গ্লাসটা যে নাগালের বাইরে চলে গেছে। সেটাকে ফিরিয়ে আনতে হলে তো এখন উঠতে হবে। তখন ওই সিসপান চোখ মেরে গ্লাসটা ঠেলে দিল। ওর বাঁকা হাসি দেখে জিবি বুঝে যায় এ বেটা ওর সাইডে আছে। এক্কেরে রতনে রতন চেনে। ইশারাই খেলায় ঠিক হয়ে গেল আত্মার নাম অনামিকা। জিনিসটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে দেখে নীরব বলে, আজ একে ফিরে যেতে বল, কাল প্রশ্নের ঝুলি নিয়ে বসবো। সেই মতো হলো কাজ, কিন্তু এর জন্য শুরু হয় আসল টুপি পরানো খেলা। প্রতি রাতে প্ল্যানচেটের নামে বন্ধুদের
ভাবে ডেকে তার মনের মতো উত্তর দিয়ে তার বদলে চানাচুর, বিড়ি ইত্যাদি নেওয়া শুরু হলো। তবে মাঝে মধ্যে কোনো প্রশ্নের উত্তর ভাবতে হলে দুজন মিলে গ্লাসটাকে গোল করে ঘোরাতো। জিজ্ঞাসা করলে বলতো অনামিকার যখন উত্তর দেওয়ার ইচ্ছে হয় না তখন নাকি ও গ্লাসটা ঘোরায়। এদিকে ডিজে বাবুর কাছে এই খবর গেলে সে কি হিংসে, ও এতদিন ধরে করার পরেও কিছু হলো না। এদিকে এদের দেখো। তবে সেদিন মধু আদি নামের একটা বন্ধুকে নিয়ে আসলে সে পরখ করার জন্য জিজ্ঞাসা করে, আচ্ছা আমার একটা বিড়াল আছে, ওর নাম কি বলতো? এই প্রশ্নের উত্তর তো এরা কেউ জানে না। তাই সিজেব চিন্তায় গ্লাস ঘোরাতে শুরু করলে গ্লাসটা আচমকা সরে উত্তর দেয় মার্স। আদি ভয় পেয়ে উঠে বসলো। এটা কি করে সম্ভব? মার্স তো 4 বছর আগে মারা গেছে। সঙ্গে সঙ্গে গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। এতক্ষণে আদি তো দূরের কথা, সিসপন বুঝতে পারছে না এটা কি হলো। নীরব বেশি কথা না বাড়িয়ে অনামিকাকে আজকের মতো ফিরে যেতে বললে সব শান্ত হয়। তবে আর সিচপান বুঝে গেছে তারা মজার ছলে সত্যিকারের অনামিকা নামের কোনো আত্মাকে ডেকে ফেলেছে। তবে এটা এদের জন্য ছিল ড্রাম কার্ডের মতো, কারণ সন্ধে হলেই বাড়ির বাইরে লম্বা লাইন লাগতো। সবাই যে যার মতো প্রবলেম নিয়ে এসছে। সোনার চেনচুর থেকে শুরু করে কার মদ কে খেয়েছে, সাথে গার্লফ্রেন্ড ও বউয়ের সমস্যা ভিড় বাড়ছে দেখে বসলো খাবারের দোকান, যেটা অবশ্যই এই 7 জনের জন্য ফ্রি। এছাড়াও ঘুষ হিসেবে চলতো চিপস আর মুকেশের জন্য নেশার জিনিস। তবে কিছু ক্ষেত্রে ওরা লক্ষ্য করতো অনামিকাকে কোনো প্রশ্ন ওরা জিজ্ঞেস না করলেও নিজে থেকে উত্তর দিয়ে ফেলতো। এদিকে বাড়ছে ভিড় আর ওদিকে কমছে বাড়িতে ইঁদুরের উৎপাত। পাশের জমিটা ইঁদুরের কবরে ভরে গেছে। নীরবকে প্রত্যেকটা ইঁদুরের কবরের ক্রুশ দিয়ে রাখার কারণ জিজ্ঞাসা করলে বলতো এগুলো দিচ্ছি যাতে ওরা মৃত্যুর পর ফিরে না আসে। এর মাঝে একদিন ডিজে বাবু ওদের সতর্ক করতে আসে যে একই আত্মা যদি বারবার আসে তাহলে ওদের উপর প্রভাব পড়বে, সাথে আত্মাকে কোনো পার্সোনাল প্রশ্ন করা যাবে না। সে কেন মরলো, কিভাবে মরলো ইত্যাদি, এমনকি গ্লাস থেকে একসাথে হাত সরানো যাবে না। এর ফলে আত্মা ঘর ছেড়ে যায় না, আর যখন আত্মা তোমার আশেপাশে থাকবে তখন শরীরের লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু জীবী কিছু না শুনেই ওকে তাড়িয়ে দেয়। এদিকে কানাঘুষুতে এই খবর লোকাল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদের কানে পৌঁছালে এসে হাজির শুরু হলো প্রশ্নবান। ক্লাস 10 এর স্কোর কত ছিল, গাড়ির নম্বর কত ইত্যাদি সবই ঠিকঠাক উত্তর আসে অনামিকার তরফ থেকে। এতেও কাউন্সিলরের মন থেকে সন্দেহ যায় না, কারণ এই উত্তরগুলো তো এরাও জানে। তাই এরা জানে না এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো আমার বাবার নাম কি? উত্তর হলো রশিদ খান। কাউন্সিলর হেসে বলল যত সব ভুলভাল, আমার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ। অনামিকা এটা শুনতে গ্লাসটা নো এর দিকে এগিয়ে দিল। কাউন্সিলর রেগে উঠে বলল রশিদ খান তো আমার চাচা, ও আমার বাবা হলো কি করে? কিন্তু ও যতবার মানা করে গ্লাস ততবার গিয়ে নোতেই থামে। কাউন্সিলর তো পড়লো মহাফেসাদে, কাঁদো কাঁদো হয়ে বলে আমি কুঞ্জু মোহাম্মদের ছেলে রশিদ, আমার কাকা, আমি আমার বাবার নাম জানবো না? এমনটা হয় নাকি? এদিকে এরা তো কোন রকমের হাসিটা চেপে বসে আছে। এতে করে কাকের বাসায় কোকিলের ডিম। কাউন্সিলর অপস্থিত হয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তখনই মধু জিজ্ঞেস করে বসলো অনামিকা তুমি কোথায় থাক, বাড়িতে কে আছে, কি করে মরলে? প্রশ্নগুলো শুনে গ্লাস গোল হয়ে ঘুরতে শুরু করলো। জিবি ওকে থামিয়ে দেয়। মধু এর জন্য রেগে বাড়ির দিকে রওনা দিলে গ্লাস নড়ে। অনামিকা জানায় আজ রাতে ম্যাথিউ মরবে। কিন্তু কে এই ম্যাথিউ? তখনই মনে পড়ে মধুর ভালো নাম ম্যাথিউ। পরক্ষণে বাইক নিয়ে দৌড়ালো ওরা। পিছন দেখে মাঝ রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মধু উল্টে পড়ে আছে। আজ রাতে ওকে আর বাড়ি ছাড়লো না, ওদের সাথে এনে রাখলো। কিন্তু যেই শুনলো অনামিকা বলেছে ম্যাথিউ আজ মরবে, তখনই আবার ভয়ে বাড়ি পালিয়ে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। রিভিন রাতে বাড়ি ফিরলে জানায় আরেক কাণ্ড, কদিন ধরেই নাকি বাড়ি ফেরার রাস্তাও হারিয়ে ফেলছে। পথে উঠলেই সব স্ট্রিট লাইট নিভে যায়, আর কেমন এক গোলক দাদার মতো একই জায়গায় ঘুরপাক খায়। এইসব শুনে জিবি আর সিজেপান ভেবে পায় না মজার জন্য তৈরি করা অনামিকা সত্যি হয়ে গেল কি করে। তবে ঝটকা লাগলো, সকালে খবর এসেছে গতরাতে অনুপের বাবা মারা গেছেন, যার নাম ম্যাথিউ। পরের রাতে প্রায় ভোরের দিকে জিবির ঘুম ভাঙলো, দেখে বাকিরা উইজা বোর্ড খুলে বসে, কারণ অনামিকা নাকি যেতেই চাইছিল না আর কি সব অবান্তর সংকেত দিয়ে গেছে। তাই নীরব ডিজে বাবুকে ডেকে পাঠিয়েছে এই বিষয়ে হেল্প করার জন্য। জীবিত শুনে রেগে আগুন, তার শত্রুকে শেষে কিনা এই বাড়িতে ডাকলো। এদিকে সুযোগ বুঝে ডিজে বাবু বাড়িতে আসতে 4 আনার খেয়ে 8 আনার ভাও দেখানো শুরু করলো। তবে প্ল্যান চেট করতে অনামিকা হাজির হলে ওর তো ভয় শুকিয়ে যায়, কারণ এতদিন যেটাকে ঢপের চপ ভাবছিল সেটা কিনা সত্যি। সবাই বিষয়টা নিয়ে মজা করতে শুরু করলে প্রেস্টিজের কারণে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা অনামিকা তোমায় যতবার এরা যেতে বলেছিল তুমি কি সত্যি গেছো? উত্তর আসে নো, সে বিগত 27 দিন ধরে এখানেই আছে। এটা দেখতেই সবাই অবাক। ডিজে বাবু আবার জিজ্ঞাসা করলো তুমি কি এদের মারতে চাও? উত্তর আসলো ইয়েস। এরপর জিবি সহ্য হয় না, মারতে মারতে ডিজে বাবুকে বের করে দিল। সে অভিশাপ দিয়ে চলে যায়। ওদিকে একা বসে থাকা কুট্টান দেখে গ্লাস নড়ে। অনামিকা বিক্ষিপ্ত ভাবে কিছু বোঝাচ্ছে। সে বাম হাতে ডায়েরিতে কোন রকমের অর্ধেক লিখে রাখলেও এর অর্থ বোঝা যায় না। নীরবের এবার দরজের ভাত ভেঙে যায়। এক লাথি মেরে উইজা বোর্ড ভেঙে বলে আজ থেকে কেউ যদি উইজা বোর্ডের নাম করে তাকে আমি মেরেই ফেলবো। এরপর বেশ কিছুদিন কেটে গেলে আগের মতো কিছুই রইলো না। সারাদিন রাত হওয়ার জন্য সে অপেক্ষা। দরজার সামনে ভিড়, ফ্রিজে চিপস, সিগারেট, ঘুগনি সব শেষ। যে গ্লাস দেখলে আগে মদের জায়গায় অনামিকার কথা মাথায় আসতো
সেই গ্লাস আবার ফিরিয়েছে মুকেশের নেশা। এর বেশ কিছুদিন পর জিবি জানায় ওর গ্রামের বন্ধু সিনু, যাকে কদিন আগে অপহরণ করা হয়েছিল, তাকে পাওয়া গেছে তো বটে, কিন্তু ফিরে আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। তাই জিবি ও সিনির কমন ফ্রেন্ড বেনি ভাই বলছিল যে কিছুদিনের জন্য যদি সিনুকে এখানে রাখলে ভালো হয়। নীরব তার এক কথায় রাজি হয়ে যায়, কারণ জিবির বন্ধু মানে তাদেরও বন্ধু। পরের দিন সন্ধ্যায় হলো সিনু সোলোমনের আগমন। সে আবার আরেক জিনিস, হাফ স্ক্রু ঢিলে সবসময় 32 পার্টি বেরিয়ে থাকে। এসে থেকে সে এমন করে যেন ওদের বাড়িতে ও নয়, বরং বাকিরা ওর বাড়িতে থাকে। কুট্টানকে কাশির জন্য জল গরম করতে দেখে বলে, একবার ফুলের গরম স্যুপ ট্রাই কর, দেখবি গলা সারা জীবনের মতো সেরে যাবে। শুধু এই নয়, বাড়িতে ইঁদুরগুলোকে জ্যান্ত ধরে দেওয়ালে মেরে ফেল। সেদিন আবার বলে, কি টেনে তুই ওয়ার্কআউট করিস না? এ বাবা, আমি আর জীবিত রোজ এক দেওয়াল ধরে ঘাম জড়াতাম, ওই মানে ওয়ার্কআউট। তবে এর থেকেও সেদিন আরেক অদ্ভুত কাণ্ড ঘটালো সিনু। মাঝের মধ্যেই অপলক ভাবে তাকিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যাচু হয়ে যেত। যখন সম্বিত ফিরতো কিছুই মনে থাকে না। সেদিন তো সকালে স্নান করতে বেরিয়ে ভেজা গায়ে স্ট্যাচু। এরা অবাক হয়ে নাটক দেখছে, ডাকলেও শুনতে পায় না। শেষে রিমোট ছুঁড়ে মারলে সম্বিত ফিরতেই বলে, জিবি এভাবে কাউকে রিমোট ছুটতে হয়? বর্ধতার দরকার লাগলে মাথার জিবিটা একটু বাড়িয়ে নেয়। এর কাণ্ড দেখে সবাই ভাবে শান্তি গোপালের তো আজব কালেকশন। দিনের পর দিন সবাই ওকে নিয়ে গসিপ করছে দেখে জিবি অসম্মানে পড়ে যায়। কিন্তু সেদিন মাঝরাতে সিনুকে দেওয়ালের দিকে তাকিয়ে কারোর সাথে কথা বলতে দেখে জিবি ভয় পেয়ে সবাইকে জাগিয়ে দিতেই সিনু উল্টে জিবিকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। তাই পরের দিন সবাই ঠিক করলো জিবি ওর সাথে কথা বলে ব্যাপারটা শর্ট আউট করবে। সেই মতো জিবি আর সিজেপন ওকে বোঝাতে গেলে চমকে উঠলো। সিনু ঘরের দেওয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে কথা বলছে। আমি তোমায় রাত বিরাতে এদিক ওদিক ঘুরতে দেখেছি, তুমি তো না ঘুমিয়ে শরীর খারাপ করে ফেলছো। ব্যাস, জিবির মাথায় এবার যায়। দেওয়ালের পোস্টারটা ছিলে জ্বালিয়ে ফেললো। বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জিবি বেনির ভাইকে ডেকে পাঠায়, কারণ সেই সিনুকে এখানে রাখতে বলেছিল। ব্যস্ততার মধ্যে সময় বের করে বেনি ভাই আসলো তো বটে, কিন্তু জিবি যতবার বিষয়টা নিয়ে বলতে যায় ততবার সিনু চলে আসে। এই করতে করতে শেষে বেনি ভাই রেগে চলে যেতে চাইলে উল্টে সিনু বুঝিয়ে বলে, বেনি ভাই রাগ করো না, জিবি মনে হয় পাগল হয়ে গেছে। বিনা কারণে রিমোট বিরিয়ানি ছড়াছড়ি করে মাঝরাতে যখন তখন ঘুম থেকে উঠে লাফালাফি পর্যন্ত করেছে। সেদিন সামান্য ইঁদুর মেরেছে বলে 2-4 অক্ষর শুনিয়ে দিল। জানো, ওকে দ্রুত ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, ততদিন আমি ওর খেয়াল রাখবো। ফলে প্ল্যান কাজ না করলে শেষমেশ এরা ঠিক করলো নিরূপ আর জিবি ওকে ডেইলি নজরে রেখে প্রতি রাতে ওদের সাথেই শুবে। এরপর থেকে সিনু খেতে শুতে হিসু করতে গেলেও এরা সবসময় ওর পিছনে ঘুরে। কিন্তু সেই রাতে কিছু একটা হওয়ার পর সব পাল্টে গেল। সেদিন সিনু মাঝরাতে ঘুম থেকে উঠে দেওয়ালের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা গেট দিয়ে বেরিয়ে হাঁটা দিল অন্ধকার রাস্তায়। রেল লাইনের ধারে নিরূপা জিবি চুপচাপ ওকে ফলো করছে। কিছু দূর এসে বটগাছটার সামনে দাঁড়িয়ে বলল, ওই দেখো, ওখানে মুন্নি আপ্পা লাশ পাওয়া গেছিল। ট্রেনে কাটা পড়ে মাথাটা গড়িয়ে এদিকটাই চলে আসে। আর ওই যে ওই পাশের বড় বটগাছটা দেখছিস না, ওটার ডালে ডেভিডকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই জিপটা প্রায় বুক অব্দি ঝুলছিল। আচমকা সিনু ঘুরে ওই দূরের একটা ভাঙা ঘর দেখিয়ে বলে, ওটাই আগে অনামিকা থাকতো, আর ওখানে আমাদের অনামিকা মারা যায়। এটা শুনতে নিরূপের লুঙ্গি আর জিবির হাফ প্যান্ট ভিজে যায়, কারণ সিনু বাড়ি আসার পর থেকে আজ অব্দি কেউ অনামিকা নামটা মুখে আনেনি। কিন্তু এ জানলো কি করে? তার সুরে চিৎকার করে দুজন দৌড়াতে শুরু করলো। নিরূপ তো লুঙ্গি তুলে দৌড়াচ্ছে, আর পিছনে হাসতে হাসতে এগিয়ে আসছে সিনু। এরা বাড়ির গেটে কোনো রকমে পৌঁছালে সিনু বলে, আজকের মতন এখানেই বাবা, কাল আবার দেখা হবে। ব্যাস, এরপর নিরূপের মাথার তার ছিঁড়ে যায়। জিবির কলার ধরে বলে, এই মালটাকে যেমন করে হোক কাল বাড়ি পাঠা, না হলে তোকে আমি বটগাছে ঝুলাবো। সকাল হলে বেনি ভাই আর সিনুর মা ওকে নিতে আসলো। সিনু তো যেতেই চায় না, ও খুব ভালো আছে এখানে। কিন্তু যখন মায়ের থেকে জানতে পারলো প্রিয় বন্ধু জিবি ওকে নিয়ে যেতে ডেকে পাঠিয়েছে, তখন মনটা ভেঙে যায়। জিবির সে সাহস ছিল না যে ওর চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। কিন্তু কি করবে, মন না চাইলেও সিদ্ধান্ত নিতে হলো। এটাই হয়তো ভাগ্যের পরিহাস। তবে এই দিনের পর সব খারাপ হতে শুরু করলো। সুমন যাকে ভালোবাসতো তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায়। নিরূপের বাইক যখন তখন পাংচার হয়ে যাচ্ছে। বাকিদের ইন্টারভিউর ডাক আসে না। নিবিন প্রতিদিন রাস্তা ভুলে বাড়ি ফিরতে লেট করে ফেলছে। এদিকে কুট্টান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে ফেললে ওর কাজটাও চলে যায়। আর সেদিন রান্না করতে গিয়ে কুকারটাও গেল ফেটে। ডিজেবাবুর অভিশাপ কি সত্যি লাগলো? যারা কিনা কোনোদিন এসব ভূত তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতো না, তাদের এখন এইসবে বিশ্বাস করতে হবে। জিবির এখনো মনে হয় যে এগুলো তাদের মনেরই ভুল। তাই সবার সামনে স্বীকার করে সে আর ঝিজ্জাপান মিলে গ্লাস নাড়িয়ে অনামিকার গল্প ফেলেছিল। যদি বিশ্বাস না হয় আয় তোদের দেখাচ্ছি। এই বলে এতদিন ধুলোয় পড়ে থাকা উইজাবুট বের করতে রিবিনের বাড়ি ফেরার পথে সব লাইট নিভে যায়। জিবি লাইট বন্ধ করতে বললে কুটটার সুইচ অফ করতে যাওয়ার আগে সেটা অটোমেটিক নিভে গেল। বাথরুমের কোমরে বসে থাকা মুকেশ শুনতে পাচ্ছে কলের ভিতর দিয়ে অদ্ভুত আওয়াজ। পাশের ঘরে অবাধ্য বাতাসে প্রবেশের করায় জানালাগুলো ধূপধাপ শব্দ করছে। সিজাপান জানালাগুলো বন্ধ করতেই যাবে, তখন ওই রুমের দরজা দুম করে বন্ধ হয়ে গেল। নিরূপ দেখলো মোমবাতির আলোয় একটা ইঁদুর নিজেই টেবিল থেকে পড়ে মারা যেত। ব্যাপারগুলো ভালো ঠেকছে না। জিবির যে বসে বলল, কতগুলো আত্মা দেখতে চাস বল, দেখাচ্ছি। তখনই সবার নজর জানালার দিকে যেতেই আত্মারাম খাঁচা ছাড়া এক ঝটকায় শীত দাঁড়াবে নেমে আসলো। ঠান্ডা বরফের অনুভূতি, কারণ জানালার উপরে সত্যিকারের উপস্থিত হয়েছে একটা নয় বরং একাধিক আত্মা। জিবি খেয়াল না করে গ্লাসে হাত রাখতে সেটা নিজের জায়গা থেকে
জিবিকে পরিবর্তনের সাথে বনবন করে ঘুরিয়ে জানিয়ে দিল অনামিকা এসে গেছে। তখন ওই জিবির হাতের লোম দাঁড়িয়ে যায়। মনে পড়লো ডিজে বাবু বলেছিল আত্মা তোমার আশেপাশে থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে, অর্থাৎ কারো সাহস হলো না থাকার। সবাই রুদ্ধশ্বাসে ঘর থেকে বেরিয়ে আসতেই মুখে এসে লুঙ্গি তুলে বেরিয়ে আসে রিবিন। ওদের সামনে দিয়ে বাইকে গোলক দাদার মতো ঘুরে চলেছে। তখনই ঘরের সব কটা মোমবাতি নিভে দেয়। পরের দিন শুদ্ধিকরণের জন্য ডাকা হলো পাদ্রী ও পুরোহিত বাবা যীশু খ্রিস্ট। সবাইকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হলো, কিন্তু সেদিন জিবির এমন বেদম জ্বর আসে যার কারণে আজ সে এখন হসপিটালে। তখন ওই নায়না জিজ্ঞেস করলো, তাহলে কি এমন কথা আছে যেটা তুমি বন্ধুদের বলার জন্য পাগল হয়ে উঠছো? জিবি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবো, সেদিন অজ্ঞান হওয়ার আগে আমি সাদা কাপড় পরিহিত বড় আলখালা চুলে অনামিকাকে দেখেছিলাম। শুদ্ধিকরণের পর সে কোথাও যায়নি, বরং এখনো ওই বাড়িতে আমার হলুদ লাগেজ ব্যাগটাই রয়েছে। আর এটাই আমি ওদের বলতে চাই। কথাটা শুনতেই নায়না ভয় পেয়ে বলে দেয়, পাশে দেওয়ালে ঝুলানো ওই ছবিটা কৃষ্ণ ঠাকুরের। ব্যাস, এরপরে জিবিকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করলে সবার সাথে দেখা হয়। ওর প্রথম প্রশ্ন ছিল, আমার ব্যাগটা কোথায়? বন্ধুরা জানালো, ব্যাগে চিন্তা করিস না, ওটা বাড়িতে আছে। তখনই মা বলে, আচ্ছা ঠিক আছে, এরা চলে যাক, আর শিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানে আসছে তোকে দেখাশোনা করার জন্য। আর তখনই শিনু হলুদ ব্যাগ নিয়ে প্রবেশ করতে জিবি গলার সাথে ওটাও শুকিয়ে যায়। দেখা যায় বাড়ি ছাড়ার আগে শিনু ওই ডায়েরির অর্ধেক লেখা পূর্ণ করেছে, যেখানে অনামিকা বলতে চেয়েছিল উই আর কামিং। আর এই ঘটনার সাথে রোমাঞ্চকমের প্রথম পর্ব এখানেই শেষ হয়। তো কেমন লাগলো তোমাদের এই সত্য ঘটনা, সেটা অবশ্যই কমেন্টে জানাও। সাথে এটাও জানাও যে এমন অলৌকিক ঘটনা কার কার সাথে হয়েছে। তো আজকের মতন এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।